ভালো ঘরের চেয়ে ঘরের মানুষগুলো ভালো হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। কারণ এটাই সবচাইতে শান্তির, সবচাইতে সুখের। ঘর ভালো হলো কিন্তু ঘরের মানুষটা ভালো হলো না, তাহলে সে ঘর দিয়ে কি হবে যদি মানুষটাই ভালো না হয়, মানুষটাই পাশে না থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখে বুঝতেই পারছেন এখন হচ্ছে সকালবেলা, আর হচ্ছে বৃষ্টি ভেজা সকাল। সকালে ঘুম থেকে উঠেই গৃহিণীদের যে ডিউটিটা প্রথমেই থাকে সেটা হচ্ছে সবার জন্য নাস্তার আয়োজন করা। যেহেতু গ্যাস চলে যাবে সেজন্য প্রথমে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। আর প্রথমেই তো দেখতে পেয়েছেন মাছ ভিজিয়ে রেখেছি। যেগুলো চুলার উপরে বসিয়েছি সেগুলো হতে তো সময় লাগবে, সেই সুযোগে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে প্রথমে আমার লেবু গাছটা দেখিয়েছি, আর দেখতে পেয়েছেন বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা দিয়ে গাছটা কত সুন্দর লাগছে। লেবুগুলো আর লেবুর পাতাগুলো আরও সতেজ মনে হচ্ছে। সকাল সকাল বৃষ্টি ভেজা গাছগুলো দেখতে কি যে ভালো লাগছিল আর কি যে সুন্দর লাগছিল কি বলবো। এর আগে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম গাছে কিছু কলমি শাকের ডাঁটা লাগিয়েছিলাম আর সেখান থেকে পাতা গজিয়েছে, আর দেখতেই পেয়েছেন মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে। তো পাতাগুলো এখন যদি না উঠাই তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আমি 4টি টপের মধ্যে কলমি শাকগুলো লাগিয়েছিলাম, অলরেডি 3টা গাছ থেকে উঠিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। নিজের হাতে লাগানো গাছগুলো থেকে নিজের হাতে যখন শাকগুলো তুলছি তখন অনেক ভালো লাগছে। সবগুলো শাকেই উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পেয়েছেন শুধু ডালগুলো রেখেছি। এই ডালগুলো থেকে কিন্তু আবারও পাতা গজাবে, তখন কিন্তু এখান থেকে আবারও শাক উঠাতে পারবো। ছাদ থেকে আসার সময় 2টা পোলাও পাতা নিয়ে এসেছি, যেহেতু ভাত বসিয়ে ছাদে গিয়েছি সেজন্যই মনে হলো 2টি পাতা ছিঁড়ে নিয়ে যাই, গিয়ে ভাতের মধ্যে দিয়ে দেওয়া যাবে। তো বাসায় এসে কিন্তু ভাতের মধ্যে একটি পাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে অল্প কয়েকটা কলমি শাক আমি ধুয়ে নিয়েছি, যদিও এখানে অল্প পরিমাণ, তারপরেও যেহেতু নিজের হাতে তুলেছি, নিজে লাগিয়েছিলাম, এটার আনন্দ কিন্তু অনেক বেশি, যেটা কিনে রান্না করলে এই আনন্দটা পাওয়া যাবে না। ভাতগুলো কিন্তু হয়ে গিয়েছে, ভাতগুলো আমি নামিয়ে নিয়েছি। ডিমও কিন্তু হয়ে গিয়েছে, ডিমগুলো ছিলে আমি টেবিলে রেখেছি। এখন চুলার এক পাশে আমি শাকগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি অল্পখানি লবণ দিয়ে। অন্য চুলার মধ্যে আলু ছোট ছোট টুকরো করে সিদ্ধ বসিয়েছি। যেহেতু কলমি শাকগুলো কোনো রকম সার ছাড়াই হয়েছে, এই কলমি শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম মিলিয়ে যাবে, একদমই অল্প হয়ে যাবে। সেজন্য কয়েকটা আলু সিদ্ধ বসিয়েছি কলমি শাকের মধ্যে দিয়ে দিব, এতে করে কিন্তু কলমি শাকটা আর অল্প মনে হবে না। একদিকে রান্না বসিয়ে অন্যদিকে জুনায়নার টিফিনটা রেডি করছি। কালকে জুনায়নার বাবা গরম গরম কয়েকটা বিস্কিট এনেছিল আর 2টি কাপ কেক এনেছিল, তো সেখান থেকে একটি কাপ কেক দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা বাদামও দিয়ে দিয়েছি। সকালে নাস্তাটা কিন্তু এখনও বানাইনি, সকালে নাস্তাটা রেডি করছি, সেজন্য এখানে 2টি ডিম নিয়েছি। এখানে অল্পখানি চিনি দিব, চিনি দেওয়ার আগে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সকালবেলাটা প্রত্যেকটি গৃহিণীর খুব তাড়াহুড়োর মধ্যে কাটে, তো আমিও কিন্তু শর্টকাট যেটা সহজভাবে তৈরি করা যায় সেটাই বানিয়ে নিচ্ছি। 2টি ডিমের মধ্যে অল্প চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা আমি ভালো করে চড়িয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি ব্রেডগুলো চুবিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একদম শর্টকাট একটা নাস্তা, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
ডিমের মধ্যে এভাবে ব্রেডটা বেজে দিলে যদিও জুনায়না খেতে চায় না, তবে সকালবেলা আজকে বেশি একটা সময় ছিল না, সেজন্য এভাবে বাসায় তেমন একটা করা হয় না। তবে আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার জন্য আসলে একজনের জন্য করতে ইচ্ছা করে না। এই তো সবগুলো আমি এক এক করে করে নিয়েছি। এটা দিয়ে আজকে সকালে নাস্তাটা হয়েছে। এখন পর্যন্ত সেই পরিচিত একটি কথা বলা হয়নি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, এই ভিডিওটির কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। এদিকে কিন্তু আমি শাকটাও ভাজি করে নিয়েছি, ট্যাংরা মাছটাও ভুনা করে নিয়েছি। রান্নাগুলো সেরে আমি জুনায়নাকে স্কুলে দিয়ে এসেছি। জুনায়নাকে স্কুলে দিয়ে এসে এখন আমি বিছানাটা করে নিচ্ছি। আজকে বিছানা চাদরটা পাল্টিয়েছি। সকালে ঘুম থেকে উঠে বিছানা ভাঁজ করার সুযোগটা আসলে হয় না। দেখা যায় যে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়, মাথায় থাকে যে রান্নাঘরে কাজগুলো আগে সারতে হবে। যেহেতু গ্যাসের একটা প্রবলেম আছে, তো সেটা মাথায় রেখে আসলে কাজ করতে হয়। বিছানাটা পরে গুছালেও তো সমস্যা নেই। এখন যেহেতু জুনায়নাকে দিয়ে এসেছি, রান্নাবান্না মোটামুটি অনেকটা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঘর গুছানোর কাজগুলো আমি আস্তে আস্তে করে নিতে পারবো। তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে ইলিশ পোলাও রান্না করব। তো গ্যাসের যে অবস্থা, গ্যাস তো 9টার দিকে একদমই চলে যায়, সেজন্য রান্না করা হয় না। ইলিশ পোলাও গরম গরম না খেলে ভালোও লাগবে না, সেজন্য করা হচ্ছে না। এদিকে আমার যে ইন্ডাকশান চুলাটা আছে সেটাও নষ্ট হয়ে গিয়েছে, সেটা ঠিক করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। ইন্ডাকশানটা যখন ঠিক করে নিয়ে আসা হবে তখন হয়তো একটু শান্তি পাওয়া যাবে, একটু রিল্যাক্স করা যাবে। গ্যাস না থাকলেও এতটা প্রবলেম হবে না। তো বিছানাটা ভাঁজ করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। ঝাড়ু দিয়ে ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে নিয়েছি। এখন আমি ঘরটাও মুছে নিব। ঘরটা মোছার আগে আমি সবসময় অল্প পরিমাণ স্যাভলন দিয়ে নেই। স্যাভলন দিয়ে ঘরটা মুছলে মনের দিক দিয়ে আমার কাছে অনেকটা শান্তি লাগে। যেহেতু বাচ্চার ঘর, ফ্লোরের মধ্যে বসে থাকে, শুয়ে থাকে, সেজন্য স্যাভলনটা আমি সবসময় দিয়ে থাকি। বাসায় যখন খালা রাখি, খালাকেও কিন্তু আমি বলে দিই প্রতিদিন মোছার সময় অল্প হলেও স্যাভলন দিয়ে দিবেন। সারা রাত কত তেলাপোকা বা কত পোকামাকড় হয়তো হাঁটাহাঁটি করে, এগুলো হয়তো আমরা চোখে দেখি না, সেজন্য আসলে স্যাভলন দিয়ে মোছাটাই উত্তম। একটু আগেই বলছিলাম ইলিশ পোলাও রান্নার কথা। তো আজকে সৌভাগ্যবশত দেখলাম গ্যাস আছে। আছে বলতে যতটুকু আছে ততটুকুতে মোটামুটি রান্নাটা করা যাবে। গ্যাসের কথা মনে হলে সবসময় দুর্ভাগ্যবশত ছাড়া অন্য কোনো কথা মনে হয় না। আজকে সৌভাগ্যবশত কথাটা বললাম। যাই হোক, এখানে আমি ফ্রোজেন করেছিলাম ইলিশ মাছ, একটা ইলিশ মাছ বের করে নিয়েছি। আর পলের মধ্যে রেখেই কিন্তু আমি ভালো করে উপরে যে আঁশগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কিভাবে করেছি অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি, এভাবে আপনারা করতে পারেন। পলের ভিতরে এভাবে করে আঁশগুলো ছাড়িয়ে নিলে এদিক ওদিক ছিটে ছিটে পড়ে না, এতে করে নোংরাও কম হয়। আর ইলিশ মাছটা এমন অবস্থায় থাকবে যেটা কিনা শক্তও না আবার নরমও না, সে অবস্থায় কিন্তু আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। মাছটা যখন বরফ ছেড়ে দিবে সে অবস্থায় যদি আঁশগুলো ছাড়াতে যায় তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই তো আমি আমার মতো করে মাছটা কেটে নিচ্ছি। মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল, আর ভিতরে ডিমও ছিল। ডিম থাকলে তো আর কোনো কথাই নেই। যতটুকু রান্না করব ততটুকু রেখে বাকিটা আমি একটি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সৌভাগ্যবশত যেহেতু আজকে গ্যাসটা আছে, সেজন্য সিদ্ধান্তই নিয়ে নিলাম আজকে ইলিশ পোলাওটা রান্না করব। তো সেজন্য আমি একটি ব্লেন্ডারের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর 2 কোয়া রসুন দিয়েছি। ঘরে তো মোটামুটি সকল কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, এখন শুধু রান্নাটা করলেই কিন্তু দুপুরে খাওয়াটাও রেডি হয়ে যাবে। আর দুপুরের জন্য তো অলরেডি মাছ আর শাকও রান্না করা আছে। এই মুহূর্তে যদি গ্যাসটা চলেও যায় তাহলে তেমন কোনো প্রবলেম হবে না। তো এখানে অল্প পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিছুটা লেবুর রস দিয়েছি। লেবুর রসটা টক দইটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জানি না এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন, তবে যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আর আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন।
আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আমি ইলিশটাও দিয়ে দিব। এখানে কিন্তু আমি অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়ো দিয়েছিলাম, তার সাথে অল্প পরিমাণ শুকনা মরিচ দিয়েছি, আর এখানে হলুদটা অ্যাড করিনি। ইলিশ পোলাও রান্নাটা অনেকে অনেকভাবে করে থাকেন, তো আমি কিন্তু এর আগেও একবার করেছি, তখন ভালো হয়নি। তো পুরনো অভিজ্ঞতা যেহেতু আছে, সেজন্য এখন চেষ্টা করছি যেন পারফেক্টভাবে আমি ইলিশ পোলাওটা রান্না করতে পারি। এই তো ইলিশগুলো দিয়ে দিয়েছি। ইলিশগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। ইলিশ মাছটা বসিয়ে কিন্তু আমি জুনানাকে আনতে চলে গিয়েছিলাম। আজকে জুনানার বাবা বাসায় ছিল, তার শরীরটা বেশি একটা ভালো নেই, তো ওই সময় বাসায় ছিল, সেজন্য আমি চুলার উপরে রেখে জুনানাকে আনতে চলে গিয়েছিলাম আর বলে দিয়ে গিয়েছিলাম যে যখন ইলিশটা হয়ে যাবে, যখন কষানো হয়ে যাবে তখন তো বোঝাই যাবে পানিটা শুকিয়ে যাবে, তখন যেন চুলার জালটা বন্ধ করে রাখে। তো এসে দেখি ইলিশ মাছটা হয়ে আছে, আর জুনানাকে নিয়ে এসেছি 12:30টার উপরে বেজে গিয়েছে। তাড়াহুড়ো করে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা রান্না করার সময় আলাদা রকম কোনো কিছু অ্যাড করিনি। পোলাও স্বাভাবিকভাবে যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করেছি। তবে পোলাওটা রান্না করার সময় তেলের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমি যখন ইলিশ মাছটা কষিয়েছিলাম তখন কিন্তু আমি তেলের পরিমাণ বেশি দিয়ে দিয়েছিলাম। পোলাওর মধ্যে যখন পানি দিয়েছিলাম তখনই কিন্তু ইলিশ মাছটা যে মশলার মধ্যে আমি কষিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, আর ইলিশ মাছটা আমি তুলে রেখেছিলাম। পোলাওটা যখন মোটামুটি হয়ে গিয়েছে সে অবস্থায় ইলিশ মাছগুলো আমি পোলাওয়ের ভিতরে রেখে দিয়েছি। এখন আমি দমে বসাবো। দমে বসানোর আগে এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। আজকে জুনানার স্কুলে মিটিং ছিল, সেজন্য আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু আমি খুব তাড়াহুড়ো করছিলাম। আর তাড়াহুড়ো করলে তো ভুল হবে স্বাভাবিক, তো আমি একটু পরপর কিন্তু ভুল করছিলাম। পোলাওয়ের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো যেহেতু দমে দেব, দমে দেওয়ার আগে এখানে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি আর লবণ অ্যাড করেছি। সব কিছু ব্যালেন্স করার জন্য অল্প চিনিও দিয়েছিলাম, আর কাঁচামরিচ তো অবশ্যই দিয়েছি, সেটাও আসলে দেখানো হয়নি। এই তো আলহামদুলিল্লাহ ইলিশ পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। দুপুরবেলা এখন খাওয়ার সময় আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি, চুলার উপরে রেখে উঠিয়ে নিচ্ছি, কারণ জুনানার বাবা আসবে আরও অনেকক্ষণ পরে, সেজন্য চুলার উপরে রেখেছি আর নামাইনি। এখন আমি আর জুনানা খেয়ে নিব। আর এখানে ভিতরে ডিম দিয়ে দিয়েছিলাম। সকালবেলা যে ডিম সিদ্ধ করেছিলাম তখন কিন্তু জুনানাকে খাওয়ানো হয়নি, সেজন্য ডিমটা আমি এই পোলাওয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, তবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, কেটে কেটে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।